এবার আমরা আলোচনা করব রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, যেটাকে ভালো ভাষায় বলা হচ্ছে রক্ততঞ্চন এবং ইংরেজিতে বলা হচ্ছে ব্লাড ক্লটিং। এই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু বুঝে নেই ব্যাপারটা আসলে কি। দেখো, কোনো জায়গায় যদি আমাদের কেটে যায়, সেখান থেকে রক্তপাত শুরু হয়, কিছুক্ষণ পরে দেখা যায় রক্তপাত বন্ধ হয়ে গেছে, আর সেই জায়গাটা দেখা যায় ছোট্ট একটা রক্তের পিণ্ড সেই জায়গাতে পাওয়া যায়। এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াতে রক্ত জমাট বেঁধে গেল, রক্তপাতটা বন্ধ হলো, এই প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। তাহলে রক্ততঞ্চন কাকে বলা হচ্ছে? যে প্রক্রিয়ায় রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়ে যায়, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে রক্ততঞ্চন। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আরও একবার শোনো, যে প্রক্রিয়ায় রক্ত জমাট বাঁধার মাধ্যমে রক্তপাত বন্ধ হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়াতে অণুচক্রিকার একটা বড় ভূমিকা থাকে। অণুচক্রিকাগুলো গায়ে গায়ে লেগে লেগেই রক্তের যে পিণ্ডটা সেটা তৈরি করে। এছাড়াও আরও অনেকগুলো উপাদান রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে অংশগ্রহণ করে, তাদের নাম হলো ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাও কয়েকটা ধাপে সম্পন্ন হয়, একটু জটিল। সমস্ত কিছু এবার আমরা বিস্তারিত আলোচনা করব। এবার আমরা দুইটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব, একটা রক্তক্ষরণকাল, আরেকটা হচ্ছে রক্ততঞ্চনকাল। তাহলে চলো আলোচনা করা যাক। প্রথমে আমরা জানব রক্তক্ষরণকাল সম্পর্কে। রক্তক্ষরণকাল, যেটাকে কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে ব্লিডিং টাইম। ব্লিডিং টাইম। আরেকটা সংজ্ঞা জানবো, সেটা হচ্ছে রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে হবে ক্লটিং টাইম। তাহলে আমরা ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম সম্পর্কে আলোচনা করব। সংজ্ঞাগুলো আমরা জানব। দেখো, শব্দগুলো থেকেই কিন্তু সংজ্ঞা সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া যাচ্ছে। রক্তক্ষরণকাল শব্দটার দিকে লক্ষ্য করো। রক্তক্ষরণ মানে হলো রক্তপাত, আর কাল মানে হচ্ছে সময়। তার মানে কেটে গেলে যতক্ষণ পর্যন্ত রক্তপাত হবে, সেই সময়টাকেই কিন্তু বলা হচ্ছে রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকাল কাকে বলে? কেটে গেলে বা ক্ষত স্থান থেকে যতক্ষণ পর্যন্ত রক্তপাত হবে, এই সময়টাকেই বলা হচ্ছে রক্তক্ষরণকাল। ইংরেজিতে বলা হচ্ছে ব্লিডিং টাইম। বইয়ে বলা হচ্ছে রক্তক্ষরণকাল মানুষের সাধারণত গড়ে হয় 1 থেকে 4 মিনিট। ব্যক্তিবিশেষে এটা আলাদা হতে পারে। কিছু মানুষের 1 মিনিটের মধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, কিছু মানুষের 4-5 মিনিট পর্যন্ত রক্তক্ষরণ হতে পারে। ইন্টারনেটে এই তথ্যটাকে আরও বড় করে দেওয়া আছে। ইন্টারনেটে দেওয়া আছে একটা মানুষের 7 মিনিট পর্যন্ত রক্তক্ষরণ চলতে পারে। তবে আমরা বইয়ের তথ্যটাই মুখস্থ করব। একটা মানুষের কেটে গেলে বা ক্ষত স্থান থেকে যতক্ষণ পর্যন্ত রক্তপাত হয়, সেই সময়টাকে বলা হচ্ছে রক্তক্ষরণকাল। এটা 1 থেকে 4 মিনিট। এবার চলে আসে রক্ততঞ্চনকাল। এই বিষয়টা মানে কি? রক্ততঞ্চন মানে হলো রক্ত জমাট বাঁধা, আর কাল মানে হচ্ছে সময়। কেটে গেলে ক্ষত স্থানটা জমাট বাঁধতে যতক্ষণ সময় লাগে, রক্তপাত বন্ধ হতে যতখানি সময় লাগে, সেই সময়টাকেই বলা হচ্ছে কিন্তু রক্ততঞ্চনকাল। তাহলে কোনো জায়গায় কেটে গেলে বা ক্ষত স্থান থেকে রক্ত জমাট বাঁধতে বা রক্তপাত বন্ধ হতে যে সময়টা লাগে, সেটাকেই কিন্তু আমরা বলছি রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকালকে ইংরেজিতে বলা হচ্ছে ক্লটিং টাইম। ক্লটিং টাইম একটু বেশি হবে অবশ্যই, রক্ত জমাট বাঁধতে সময় লাগে। বইয়ে বলা আছে একটা মানুষের রক্ততঞ্চনকাল হতে পারে 3 মিনিট থেকে 8 মিনিট। ইন্টারনেটে এই তথ্যটা 15 মিনিট পর্যন্ত দেওয়া আছে, তবে আমরা বইয়ের তথ্যটাই মুখস্থ করব। রক্ততঞ্চনকাল হচ্ছে রক্ত জমাট বাঁধতে যতক্ষণ সময় লাগে, ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হতে যতখানি সময় লাগে, সেই সময়টাকে বলা হচ্ছে রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল বইয়ের হিসেবে 3 থেকে 8 মিনিট। তাহলে আমরা এই তথ্যগুলো সংজ্ঞার জন্য মুখস্থ করব, এমসিকিউ এর জন্য মুখস্থ করব। এবার আমরা একটা দারুণ প্রশ্ন এবং তার উত্তর জানবো। প্রশ্নটা হচ্ছে, কেটে গেলে রক্ত জমাট বাঁধে, কিন্তু রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কেন? দেখো, খুব দারুণ একটা প্রশ্ন। আমাদের শরীরের কোনো জায়গা যদি কেটে যায়, ক্ষত স্থান থেকে রক্তপাত শুরু হয় এবং কিছুক্ষণ পরেই সেই জায়গাতে রক্ত জমাট বেঁধে যায়, রক্তপাত বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সবসময় চলাচল করে, কখনোই রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না। এর কারণটা কি? অনেকগুলো কারণ আছে, কারণগুলো আমাদের বিস্তারিতভাবে জানতে হবে, কারণ এই প্রশ্নটা খ, গ অথবা ঘতে পরীক্ষায় আসতে পারে। তাহলে পুরো থিওরিটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। লক্ষ্য করো বিষয়টা কেমন। এটা মনে করো একটা আমাদের রক্তনালী। এটা হচ্ছে একটা রক্তনালী। এই রক্তনালীগুলোর ভেতর দিয়ে স্বাভাবিক অবস্থায় রক্ত চলাচল করে, রক্ত চলাচল করছে। রক্ত যখন স্বাভাবিকভাবে রক্তনালী দিয়ে চলাচল করে, রক্ত কখনোই জমাট বাঁধে না। কিন্তু যখনই আমাদের রক্তনালীর কোনো জায়গা কেটে যায়,
এই ক্ষত স্থান দিয়ে রক্তপাত শুরু হয় এবং কিছুক্ষণ পরে দেখা যায় যে ক্ষত স্থানের মধ্যে একটা ব্লাড ক্লট তৈরি হয়েছে এবং রক্তপাতও একদমই বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের ক্ষত স্থানে কিন্তু রক্তের একটা ক্লট তৈরি হচ্ছে এবং রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু রক্ত যখন স্বাভাবিকভাবে রক্তনালী দিয়ে চলাচল করছে তখন কিন্তু কখনোই রক্তনালীর ভেতর দিয়ে এরকম একটা ক্লট তৈরি হয় না। এই ক্লট কিন্তু কখনোই তৈরি হয় না স্বাভাবিক অবস্থায়, শুধু ক্ষত স্থানে ক্লটটা তৈরি হয়। এর কারণটা কি? এই কারণটাই আমাদের ভালো করে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা দুইটা শব্দ নিয়ে একটু ভালো করে জানব। শব্দগুলো হচ্ছে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর, প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর। প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, এই বিষয়গুলো আসলে কি আমাদের বুঝতে হবে। শব্দ থেকে বেশ কিছু হিন্টস পাওয়া যাবে, শব্দ থেকে আমরা সব কিছু বুঝতে পারবো। শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে পড়ি। অ্যান্টি মানে কি বলতো? অ্যান্টি মানে হচ্ছে বাধা দেওয়া, কোয়াগুলেন্ট মানে হচ্ছে জমানো, ফ্যাক্টর মানে হলো উপাদান। তাহলে যে উপাদানগুলো রক্ত জমানোটাকে বাধা দেয়, রক্ত জমাট বাধাটাকে বাধা দেয়, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর। এরা রক্ত জমাট বাঁধতে দেয় না, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো রক্ত জমাট বাঁধতে দেয় না। এদিকে রয়েছে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর। এরা কি কাজ করে? প্রো শব্দের মানে হলো আদি বা পূর্বে, তবে তোমরা এই জায়গাতে প্রো বলতে প্রশ্রয় মনে রেখো। তাহলে এই প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর, প্রো মানে হচ্ছে প্রশ্রয়, কোয়াগুলেন্ট মানে হচ্ছে জমানো এবং ফ্যাক্টর মানে হলো উপাদান। যে উপাদানগুলো রক্ত জমানোটাকে প্রশ্রয় দেয়, যে উপাদানগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর। প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর রক্ত জমাট বাঁধায় এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর এরা রক্ত জমাট বাঁধতে দেয় না। প্রোকোয়াগুলেন্টগুলো রক্ত জমাট বাঁধায় আর অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো রক্ত জমাট বাঁধানোর ঘটনাটাকে বাধা দেয়। এখন কি হয়, যখন একটা মানুষের শরীরের ভেতর দিয়ে রক্ত স্বাভাবিকভাবে চলাফেরা করে, কোনো ক্ষত স্থান নাই, কিচ্ছু নাই, একটা সুস্থ মানুষ মনে করো, একটা সুস্থ মানুষ, গায়ের মধ্যে কোনো কাটা নাই, ক্ষত স্থান নাই, রক্তনালীগুলোর ভেতর দিয়ে রক্তগুলো খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, রক্ত একটুও জমাট বাঁধে না। এর কারণ হচ্ছে সেই সময় অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো প্রচণ্ড শক্তিশালী। একটা সুস্থ মানুষের অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো দেখো বেশি শক্তিশালী। এরা প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলোকে পাত্তা দিচ্ছে না, বলছে না রক্ত জমাট বাঁধানো যাবে না, এই মানুষটা সুস্থ আছে, রক্ত জমাট বাঁধানো যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি একটা সুস্থ মানুষের অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলোই বেশি শক্তিশালী থাকে এবং প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বেশ দুর্বল। এরা ভাবছে যে ঠিক আছে, যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্টগুলো বাধা দিচ্ছে, আমরা এখন রক্ত জমাট না বাঁধাই। কিন্তু যখনই গায়ের মধ্যে ক্ষত হয়, ক্ষত স্থান তৈরি হয় বা কেটে যায়, তখন কি হয়? তখন দেখা যায় যে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো তখন বলে যে না, এখন আমাদের কাজ করতেই হবে। তখন প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বেশি শক্তিশালী হয়ে ওঠে। ক্ষত স্থান যখন তৈরি হয় তখন প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বেশি শক্তিশালী হয়ে যায়। এই সময় অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো দুর্বল হয়ে যায়। এরা বলে যে ঠিক আছে, তাহলে তোমরা না হয় রক্তটা জমাট বাঁধাও, আগে সারা জীবন বাধা দিছি, কিন্তু এই মুহূর্তে যেহেতু কেটে গেছে, রক্তটা জমাট বাঁধাতে হবে। ক্ষত স্থান যখন তৈরি হয় তখন কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো দুর্বল হয়ে যায়। এটাই সবচেয়ে বড় কারণ যে আমাদের স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধে না কেন। স্বাভাবিক অবস্থায় আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো রক্ত জমাট বাঁধাতে দেয় না, কিন্তু যখনই কেটে যায় বা ক্ষত তৈরি হয় তখন প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখন এই জন্যই রক্তটা জমাট বাঁধে। আরও বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো তোমাদের একটু বলি। আরেকটা কারণ, এই দুইটা মিলে তো একটাই কারণ, তাই না? দুইটা মিলে একটা কারণ হলো, 2 নম্বর কারণটা একটু লক্ষ্য করি। যখন আমাদের রক্তগুলো চলাচল করে, রক্তনালীর ভেতর দিয়ে যখন রক্তগুলো চলাচল করে, রক্তগুলো খুবই দ্রুত বেগে চলাচল করে। তোমরা মনে রেখো, রক্তগুলো দ্রুত বেগে চলে, রক্তগুলো খুবই দ্রুত বেগে চলাচল করে। এত দ্রুত বেগে চলাচল করে যে এরা জমাট বাঁধানোর জন্য যে বিক্রিয়াগুলো করবে সেগুলো করতেই পারে না। রক্তের মধ্যে থাকে হেপারিন নামক একটা পদার্থ। হেপারিন যদিও অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, অর্থাৎ এর কাজে হচ্ছে রক্ত জমাট বাঁধানোর ঘটনাটাকে বাধা দেওয়া। রক্তের মধ্যে এই হেপারিন থাকে, এই হেপারিন কিন্তু রক্তকে কখনোই জমাট বাঁধতে দেয় না। তাহলে এই হেপারিন রক্ত জমাটে বাধা দেয়।
বাধা দেয়, রক্ত জমাটে বাধা দেয়। আরেকটা দরকারি কারণ আছে, সেটা একটু জেনে নেই। লক্ষ্য করো, যদি কোনো জায়গাটা কেটে যায়, যদি কোনো জায়গাতে কেটে যায়, তখন দেখা যায় এই ক্ষত স্থানের যে মাংস আছে, সে মাংস থেকে অনেক কোলাজেন ফাইবার তৈরি হয়, অনেক কোলাজেন ফাইবার তৈরি হয়। আমাদের প্রত্যেকটা মাসলেই অনেক কোলাজেন ফাইবার থাকে। কোলাজেন ফাইবারগুলো তো নর্মালি আমাদের মাংসের ভেতরে থাকে। যখনই কোনো জায়গাটা কেটে যায়, কেটে গেলে সেখানকার কোলাজেন ফাইবারগুলো উন্মুক্ত হয়ে আসে, বেরিয়ে আসে। এই কোলাজেন ফাইবারগুলোর গায়েই কিন্তু এসে অণুচক্রিকাগুলো যুক্ত হয়। তাহলে কোলাজেন ফাইবার যদি ভেতরে ভেতরে অবস্থান করে, কোলাজেন ফাইবার যদি উন্মুক্ত না থাকে, তখন কিন্তু রক্ত জমাট বাঁধবে না। কোলাজেন ফাইবার যদি উন্মুক্ত হয়ে যায়, তখনই কিন্তু আমাদের রক্তটা জমাট বাঁধা শুরু হয়। আমাদের শরীরের ইন্টারনাল ব্লিডিং এবং ইন্টারনাল যে হচ্ছে ব্লাড ক্লট, এই কারণেই হয়। কোলাজেন ফাইবারের যখনই উন্মুক্ত হয়ে যায়, তখনই কিন্তু এই জায়গাতে রক্তটা জমাট বেঁধে যাবে। যদি একটা মানুষের স্বাভাবিকভাবে কোলাজেন ফাইবার উন্মুক্ত না থাকে, তার যদি রক্তনালী মসৃণ থাকে, তাহলে তো রক্ত জমাট বাঁধবে না। যদি এই কোলাজেন ফাইবারগুলো না থাকে, কোলাজেন ফাইবারগুলো যদি না থাকে, রক্তনালীর মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে তো রক্ত কখনোই জমাট বাঁধবে না। তাহলে ওটাও লিখে ফেলি, রক্তনালী মসৃণ। রক্তনালী যদি মসৃণ হয়, তখনও কিন্তু রক্ত জমাট বাঁধবে না, রক্ত জমাট বাঁধে না। আরও একটা দরকারি কারণ আছে, সেটা একটু জেনে নেই। দেখো, আসলে রক্ত জমাট বাঁধানোর জন্য যে উপকারী উপাদানগুলো, যাদেরকে বলা হচ্ছে প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টর, এই প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো সবাই নিষ্ক্রিয় দশায় থাকে। আমরা মনে রাখবো, প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বা রক্ত জমাট বাঁধানোর জন্য দায়ী যে ফ্যাক্টরগুলো, যাদেরকে ব্লাড ক্লটিং ফ্যাক্টরও বলা হয়, ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সব সময় মোটামুটি এরা নিষ্ক্রিয়। তাহলে এরা তো কাজ করতে পারবে না। ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো অলওয়েজ নিষ্ক্রিয় থাকে। কখনো যদি এরা সক্রিয় হয়ে যায়, বিসিএফ বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর যদি সক্রিয় হয়ে যায়, সক্রিয় হলে যদি দেখা যায় যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সক্রিয় হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধানোর প্রয়োজন নাই, তখন যকৃৎ কি করে? যকৃৎ তাদের নিষ্কাশন করে। যকৃৎ তাদেরকে দেহ থেকে বের করে দেয় বা দেহ থেকে নিষ্কাশন করে। অনেকগুলো কারণ আমরা দেখলাম যার কারণে আমাদের স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধে না। প্রথম কারণ হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো দুর্বল, কিন্তু অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বেশি সবল। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের রক্ত নালীর ভেতর দিয়ে রক্তগুলো খুবই দ্রুত বেগে চলাচল করে। হেপারিন নামক একটা উপাদান রক্ত জমাট বাঁধতে দেয় না। তারপর আমাদের রক্তনালী মসৃণ বলে রক্তনালীতে কোনো রক্তের জমাট বাঁধা হয় না। যদি কোনো কারণে ক্ষত তৈরি হয়, তখনই কিন্তু জমাট বেঁধে যাবে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে, রক্ত জমাট বাঁধানোর উপাদানগুলো সবসময় নিষ্ক্রিয় থাকে। যদিও ভুলবশত যদি কেউ সক্রিয় হয়ে যায়, যকৃৎ তাদেরকে দেহ থেকে বের করে দেয়। তাহলে কিভাবে রক্তগুলো জমাট বাঁধবে, তাই না, স্বাভাবিক অবস্থায়? এই জন্য কিন্তু একটা সুস্থ মানুষের শরীরে কখনোই রক্ত জমাট বাঁধে না। কিছু কিছু অসুখের ক্ষেত্রে অবশ্যই বাঁধতে পারে, ওটা তো ব্যতিক্রম। সুস্থ স্বাভাবিক মানুষের সাধারণত সুস্থ অবস্থায় রক্ত কখনোই জমাট বাঁধে না, শুধু কেটে গেলে রক্ত জমাট বাঁধে। তার কিন্তু কারণ এইগুলা। এবার আমরা আলোচনা করব ব্লাড ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে। তোমাদের আগে বলেছি রক্ত জমাট বাঁধানোর জন্য মোট 13টি উপাদানের প্রয়োজন হয়। এই 13টি উপাদানকে বলা হয় ব্লাড ক্লটিং ফ্যাক্টর। 13টা উপাদানের মধ্যে প্রথম 4টা উপাদানের নাম আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ প্রথম 4টা উপাদানের নামই কিন্তু বারবার পরীক্ষায় আসে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, এই উপাদানগুলোকে কিন্তু রোমান অক্ষরে নাম্বারিং করা হয়। ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোকে রোমান অক্ষরে নাম্বারিং করা হয়। 13টি ফ্যাক্টরের মধ্যে প্রথম 4টি ফ্যাক্টরের কথা আমি আগে বলে নেই। 1 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ফাইব্রিনোজেন, ফিব্রিনোজেনও বলা হয়। 2 নম্বর ফ্যাক্টরের নাম প্রোথ্রম্বিন। 3 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এবং 4 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ক্যালসিয়ামের আয়ন। প্রথম 4টা ফ্যাক্টরের নাম আমাদের মুখস্থ করতে হবে। ইভেন কোনটা কত নাম্বার ফ্যাক্টর এটাও আমাদের মুখস্থ করতে হবে। পরীক্ষা এভাবে আসে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 3 নম্বর ফ্যাক্টরটার নাম বলো, থ্রম্বোপ্লাস্টিন। পরীক্ষায় আসতে পারে যে রক্ত জমাট বাঁধার 2 নম্বর ফ্যাক্টরের নাম কি, প্রোথ্রম্বিন। 4 নম্বর ফ্যাক্টরের নাম কি, ক্যালসিয়াম আয়ন। এভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমাদের উত্তর দিতে হবে। প্রথম 4টা ফ্যাক্টরের নাম মনে রাখার জন্য তোমাদের একটা আমি নেমোনিক শেখাই দিই, যাতে করে বেশি সহজেই ক্রমানুসারে এদেরকে মনে রাখা যায়। নেমোনিকটা হচ্ছে এরকম, ফুল পরে
টুপ করে, টুপ করে, ফুল পরে টুপ করে, ফুল থেকে হচ্ছে ফাইব্রিনোজেন, পরে থেকে হচ্ছে প্রোথ্রম্বিন, তারপর টুপ থেকে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এবং করে থেকে হচ্ছে ক্যালসিয়াম। প্রথম 4টা ফ্যাক্টরের নাম আমাদের ক্রমানুসারে মুখস্থ করতে হবে। দেখো 4টা ফ্যাক্টরের তো আমরা নাম জেনেছি, নামকরণের কারণগুলো আমরা একটু জেনে নেই, লক্ষ্য করো। প্রথম ফ্যাক্টরটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এই নামকরণটা করার কারণ হচ্ছে শব্দের শেষে জেন মানেই হচ্ছে সৃষ্টি করা, জেন মানেই হচ্ছে সৃষ্টি, ফাইব্রিনোজেন মানে হচ্ছে ফাইব্রিন সৃষ্টি। তাহলে যে ফ্যাক্টরটা ফাইব্রিন সৃষ্টি করতে পারে, ফাইব্রিন নামক একটা প্রোটিন তৈরি করতে পারে, তার নামই হচ্ছে ফাইব্রিনোজেন। তারপরে দেখো প্রোথ্রম্বিন, প্রো মানে হচ্ছে আদি বা পূর্বে, আদি পূর্বে বা আগে, থ্রম্বিন মানে হলো থ্রম্বিন, থ্রম্বিনের আগের অবস্থাটাকেই বলা হচ্ছে তাহলে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন থ্রম্বিন তৈরি করতে পারে, আর ফাইব্রিনোজেন ফাইব্রিন তৈরি করতে পারে। বিষয়টা এরকম। থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বো শব্দের মানে হচ্ছে ক্লট, রক্তের যে ক্লট তৈরি হয় সেটাকেই থ্রম্বো বলা হয়, এবং প্লাস্ট মানে হলো তৈরি করা। তাহলে যে উপাদানটা রক্তের ক্লট তৈরি করতে পারে তার নামই থ্রম্বোপ্লাস্টিন। ক্যালসিয়াম, এটা নিয়ে তো কিছু বলার নাই। ল্যাবাইল, 5 নাম্বার ফ্যাক্টরটার নাম দেখো, ল্যাবাইল ফ্যাক্টর। আগে একটা কথা বলে রাখি, প্রথম 4টা ফ্যাক্টরের নাম খুব ভালো করে মুখস্থ করতে হয়, পরেরগুলি জাস্ট পড়ে রাখতে পারে, এত ইম্পর্টেন্ট কিছু না। 5 নাম্বার ফ্যাক্টরটার নাম হলো ল্যাবাইল ফ্যাক্টর। ল্যাবাইল মানে হচ্ছে চলাচল করা, গতিশীল হওয়া। এই ল্যাবাইল ফ্যাক্টরটা রক্ত জমাট বাঁধতে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে বেশি গতিশীল করে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ফাস্ট করে ল্যাবাইল ফ্যাক্টর, তাই এটার নাম ল্যাবাইল। 6 নম্বর ফ্যাক্টরের নাম হলো অ্যাক্সিলারিন। দেখো অ্যাক্সিলারিন নামের এই ফ্যাক্টরটাকে বাস্তবে খুঁজে পাওয়া যায়নি, এটা একটা প্রস্তাবিত ফ্যাক্টর। এখন দেখো 5 নম্বর ফ্যাক্টরের আরও একটা নাম হলো প্রোঅ্যাক্সিলারিন। প্রোঅ্যাক্সিলারিন, প্রোঅ্যাক্সিলারিন এই অ্যাক্সিলারিনের আগে অবস্থান করছে, এই জন্য এটার নাম কিন্তু প্রোঅ্যাক্সিলারিন। এই প্রোঅ্যাক্সিলারিন থেকে অ্যাক্সিলারিন তৈরি হতে পারে। তারপরে দেখো 7 নাম্বার ফ্যাক্টরের নাম কি? স্ট্যাবল ফ্যাক্টর। বুঝতেই পারছো, এটা রক্তের যে ক্লটটা তৈরি হবে তাকে স্ট্যাবল করবে, এই জন্য এটার নাম হচ্ছে স্ট্যাবল ফ্যাক্টর। তারপরে দেখো 8 নাম্বার ফ্যাক্টরের নাম হলো অ্যান্টি হিমোফিলিক এ বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই কথাটার মানে কি? প্রথমে হিমোফিলিয়া সম্পর্কে বলি। কিছু মানুষের শরীরের মধ্যে কেটে গেলে আর রক্ত জমাট বাঁধে না, রক্তপাত হতেই থাকে, এরকম অসুখকে কিন্তু বলা হয় হিমোফিলিয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই 8 নাম্বার ফ্যাক্টরটার অনুপস্থিতি হলে তখনই কিন্তু হিমোফিলিয়াটা সাধারণত হয়। 8 নাম্বার ফ্যাক্টর না থাকলে মানুষের রক্ত জমাট বাঁধে না, হিমোফিলিয়া হয়। তাহলে 8 নাম্বার ফ্যাক্টরটা যদি থাকে তাহলে হিমোফিলিয়া হবে না। 8 নাম্বার ফ্যাক্টর হিমোফিলিয়া অসুখটাকে বাধা দিচ্ছে, এই জন্য এটার নাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর 8 নাম্বার ফ্যাক্টরের অনুপস্থিতিতেই কিন্তু হিমোফিলিয়া অসুখটা হবে। আমরা হিমোফিলিয়া নিয়ে পড়ব, জিনতত্ত্ব এবং বিবর্তন অধ্যায়ে হিমোফিলিয়া নিয়ে অনেক আলোচনা আছে। 9 নম্বর ফ্যাক্টরের নাম হলো ক্রিস্টমাস ফ্যাক্টর। ক্রিস্টমাস ফ্যাক্টরের এই ক্রিস্টমাস নামটা এসেছে একজন মানুষের নাম থেকে, একজন শিশুর নাম থেকে। ওই শিশুর দেখা যাচ্ছিল যে কেটে গেলে আর রক্ত জমাট বাঁধে না, রক্তপাত হতেই থাকে। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছেন ওই বাচ্চার শরীরের মধ্যে এই 9 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত। ওই বাচ্চাটার শরীরে যে ফ্যাক্টরটা অনুপস্থিত সেটাকে নাম দেওয়া হয়েছে বাচ্চার নাম অনুসারে ক্রিস্টমাস ফ্যাক্টর। তার মানে ক্রিস্টমাস নামের একটা বেবির ক্রিসমাস ফ্যাক্টরটা অনুপস্থিত ছিল, তারপর থেকে এটার নাম ক্রিসমাস ফ্যাক্টর। 10 নম্বর ফ্যাক্টরের নাম হলো স্টুয়ার্ট ফ্যাক্টর। স্টুয়ার্ট একজন মানুষের নাম, স্টুয়ার্ট নামের এই মানুষের শরীরে স্টুয়ার্ট ফ্যাক্টরটা অনুপস্থিত ছিল। স্টুয়ার্টেরও এরকম রক্ত আর জমাট বাঁধত না, কেটে গেলে রক্তপাত হতেই থাকতো। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছেন তার শরীরে 10 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত। তখন স্টুয়ার্টের শরীরে যেহেতু 10 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত, এই জন্য 10 নম্বর ফ্যাক্টরের নামই দেওয়া হয়েছে স্টুয়ার্ট ফ্যাক্টর। 11 নম্বর ফ্যাক্টরের নাম দেখো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। এই যে দেখো এখানে থ্রম্বোপ্লাস্টিন আছে না, এই থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে এই জিনিসটা সাহায্য করে, এই জন্য এটার নাম হলো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। 12 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে হেইগম্যান ফ্যাক্টর। হেইগম্যান নাম শুনি বুঝতে পারছে একজন মানুষের নাম। এই হেইগম্যান নামের এই মানুষের নাম থেকেই ফ্যাক্টরটার নামকরণ করা হয়েছে। দেখা গেছে যে হেইগম্যান নামের মানুষটারও রক্ত জমাট বাঁধছিল না, কেটে গেলে রক্তপাত হয়ে থাকছে, এরকম একটা অবস্থা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তার শরীরে 12 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত, এই জন্য 12 নম্বর ফ্যাক্টরটার নাম দেওয়া হয়েছে হেইগম্যান ফ্যাক্টর। 13 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে এ ফাইব্রিনকে স্ট্যাবল করবে।
আমাদের যেই জায়গাতে রক্ত জমাট বেঁধে যায়, রক্তের ক্লট তৈরি হয়, সেখানে ফাইব্রিন নামের একটা পদার্থ থাকে। এই ফাইব্রিন জালটাই কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে বেশি সাহায্য করে। তো এই ফাইব্রিন জালটাকে স্টেবল করে দিবে বলে এটার নাম ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। এবার আমরা আলোচনা করব রক্ত জমাট বাঁধার কৌশল সম্পর্কে। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এইটা, কারণ এই টপিক থেকে পুরোপুরি একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। উদ্দীপকে বলা হবে এরকম যে অমুকে ফল কাটতে গিয়ে বা মাছ মাংস কাটতে গিয়ে হাত কেটে ফেললো, হাত থেকে রক্তপাত শুরু হলো, কিছুক্ষণ পর দেখা গেল যে রক্তপাত বন্ধ হয়ে গেছে, রক্তটা জমাট বেঁধে গেছে। রক্তপাত বন্ধ হওয়া বা রক্ত জমাট বাঁধার কৌশল সম্পর্কে আলোচনা করো। তখন তোমাকে রক্ত জমাট বাঁধার কৌশলটা আলোচনা করতে হবে, রক্ততঞ্চনের কৌশলটা তোমাকে আলোচনা করতে হবে। আমরা ইতিমধ্যে জানি রক্ত জমাট বাঁধতে অনুচক্রিকা লাগে এবং মোটামুটি 13টা উপাদান লাগে, যাদের নাম হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোকে ব্যবহার করে কিভাবে রক্ত জমাট বাঁধানো যেতে পারে সেই টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে সবাই লক্ষ্য করো, এটা একটা রক্তনালী, এটা হচ্ছে একটা রক্তনালী। রক্তনালীটা কোনো কারণে যদি কেটে যায়, রক্তনালীটা যদি কোনো কারণে কেটে যায়, তখন এই জায়গা দিয়ে রক্তপাত শুরু হয়। লোহিত রক্তকণিকা বের হয় বলে আমরা লাল রঙের রক্তপাত দেখতে পাই। রক্তপাত হচ্ছে, রক্তগুলো বেরিয়ে আসছে। এখন এই জায়গাতে রক্তপাতটা কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে, রক্তগুলো জমে যাবে, এই জায়গাতে রক্তগুলো জমে যাবে। এই পদ্ধতিটাই আমরা আলোচনা করব, কিভাবে রক্তপাতটা থেমে যায়, কিভাবে ক্ষতস্থানটা জমে যায়, সেটাই আমরা জানবো। দুইটা ঘটনা ঘটে। দেখো, যখনই কোনো জায়গা কেটে যায়, কোনো জায়গা ছিঁড়ে যায়, তখন এই জায়গাতে অনেক কোলাজেন ফাইবার উন্মুক্ত হয়ে যায়। ক্ষতস্থানের মধ্যে অনেক কোলাজেন ফাইবার উন্মুক্ত হয়ে যায় এবং সেই কোলাজেন ফাইবারগুলোতে এসে অনুচক্রিকা যুক্ত হয়। অনুচক্রিকা এসে এই কোলাজেন ফাইবারগুলোতে যুক্ত হবে এবং এই অনুচক্রিকাগুলোকে দেখে এখানে আরও বেশি বেশি অনুচক্রিকা এসে যুক্ত হবে। তার মানে অনুচক্রিকা দিয়েই কিন্তু একটা ছোট্ট প্লাগ গঠন হয়ে গেল। তাহলে রক্ত জমাট বাঁধার প্রথম ধাপই এইটা, অনুচক্রিকাগুলো এসে এসে ক্ষতস্থানে একটা প্লাগ গঠন করে ফেলে। তাহলে প্রথম ধাপের নামই হচ্ছে প্লেটলেট প্লাগ গঠন। প্লেটলেট প্লাগ গঠন, এটাই কিন্তু রক্ত জমাট বাঁধার প্রথম ধাপ। এই ধাপটা নিয়ে বই তেমন কিছু বলা নাই, প্রথমের দিকে একটা লাইন দেওয়া ছিল, ওখান থেকে আমি বললাম। প্লেটলেট প্লাগ কিন্তু খুব শক্তিশালী কোনো জিনিস না, রক্তের ফ্লো দিয়ে আবার প্লেটলেট প্লাগটা ভেঙেও যেতে পারে। এটাকে আরও বেশি শক্তিশালী এবং স্টেবল করতে হবে, তাই না? এখন আমরা জানি যে আমাদের রক্তের মধ্যে হেপারিন নামক একটা উপাদান থাকে, যে উপাদানটা কিন্তু রক্তকে জমাট বাঁধতে দেয় না। কিন্তু যখনই আমাদের এইরকম জায়গাটা কেটে যায় এবং রক্তগুলো বা অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে আসতে পারে, দেখো এই অনুচক্রিকাগুলো কিন্তু এখন বাতাসের সংস্পর্শে চলে আসতে পেরেছে। অনুচক্রিকাগুলো যখনই বাতাসের সংস্পর্শে আসে, তখন অনুচক্রিকার ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ পদার্থ বের হয়। খেয়াল করে দেখো, 2 নম্বর ধাপটা তোমাদের দেখায়। অনুচক্রিকার কিন্তু আরেকটা নাম হলো থ্রম্বোসাইট। আমি থ্রম্বোসাইটই লিখি, থ্রম্বোসাইট মানেই অনুচক্রিকা। তোমাদের বোঝার সুবিধার্থে দুটাই লিখলাম। থ্রম্বোসাইট বা অনুচক্রিকা যখনই ক্ষতস্থানের বাইরে চলে আসে, বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা চলে আসে, থ্রম্বোসাইট থেকে একটা কেমিক্যাল তৈরি হয় যার নাম হলো থ্রম্বোপ্লাস্টিন। তাহলে থ্রম্বোসাইট থেকে কি তৈরি হলো বলতো এই জায়গাতে? তাহলে থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো, মানে অনুচক্রিকার ভেতর থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো। দেখো, এই থ্রম্বোপ্লাস্টিন একটা দারুণ কাজ করবে। থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের মধ্যে থাকা প্রোথ্রম্বিন নামক একটা পদার্থকে সক্রিয় করে ফেলবে। থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিন নামক একটা নিষ্ক্রিয় পদার্থকে সক্রিয় করে ফেলবে। থ্রম্বোপ্লাস্টিন তাহলে কার উপর কাজ করবে? প্রোথ্রম্বিনের উপরে কাজ করবে। প্রোথ্রম্বিন একটা নিষ্ক্রিয় পদার্থ, থ্রম্বোপ্লাস্টিন কি করবে? প্রোথ্রম্বিনটাকে সক্রিয় করতে সাহায্য করবে। থ্রম্বোপ্লাস্টিন কি করছে? প্রোথ্রম্বিনকে সক্রিয় হতে সাহায্য করছে। প্রোথ্রম্বিন যখনই সক্রিয় হয়ে যায় তখন তাকে বলা হয় থ্রম্বিন। তাহলে আমরা মনে রাখবো থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে প্রোথ্রম্বিন নামক নিষ্ক্রিয় পদার্থকে থ্রম্বিনে রূপান্তর করা। প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তর কে করে? থ্রম্বোপ্লাস্টিন। খুব ভালো করে মনে রেখো, অনেক কনফিউজিং এটা। তোমরা মনে রেখো এই বিক্রিয়াতে কিন্তু আরও বেশ কিছু প্রভাবক রয়েছে।
এই বিক্রিয়াতে কিন্তু রক্ত জমাট বাঁধানোর জন্য আরও যে উপাদানগুলো ছিল, 8 নম্বর উপাদান, 9 নম্বর উপাদান, 10 নম্বর উপাদান, এই উপাদানগুলোও কাজে লাগে। রক্ত জমাট বাঁধা 7 নম্বর উপাদান, 8 নম্বর উপাদান, 9 নম্বর উপাদান, 10 নম্বর উপাদান, সবগুলো উপাদান কিন্তু এই বিক্রিয়াতেই প্রভাবক হিসেবে কাজ করে। এছাড়াও একটা ভিটামিন, যার নাম হলো ভিটামিন কে, এই ভিটামিনটাও কিন্তু এই বিক্রিয়াতে কাজ করে। এবং রক্ত জমাট বাঁধার যে 4 নম্বর উপাদানটা ক্যালসিয়াম আয়ন, সেও কিন্তু এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে আমরা মনে রাখবো কোন মেটালটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ক্যালসিয়াম আয়ন। কোন ভিটামিনটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে, নাম হচ্ছে ভিটামিন কে। ভিটামিন এবং ক্যালসিয়াম আয়নগুলো কোন বিক্রিয়াতে কাজে লাগে, প্রথমবিনকে থ্রম্বিনে রূপান্তর করতে। এবং প্রথমবিনকে থ্রম্বিনে রূপান্তর করতে আরও একজন কাজ করে, যার নাম হলো থ্রম্বোপ্লাস্টিন। এখন দেখো প্রথ্রম্বিন এবং থ্রম্বিনের মধ্যে কে সক্রিয় কে নিষ্ক্রিয় এই সংক্রান্ত এমসিকিউ আসতে পারে। খুবই সহজ একটা এমসিকিউ দেখো, প্রো মানে হচ্ছে আগে বা পূর্বে, প্রো মানে হলো পূর্বে, আর থ্রম্বিন মানে তো হলো থ্রম্বিন, থ্রম্বিন মানে তো হলো থ্রম্বিন। থ্রম্বিনের পূর্বের অবস্থাটাকে বলা হচ্ছে প্রোথ্রম্বিন, থ্রম্বিনের পূর্বের অবস্থাটাকে বলা হচ্ছে তাহলে প্রোথ্রম্বিন। তাহলে তোমরা আমাকে বলো তো, থ্রম্বিন যদি হয় একটা সক্রিয় দশা, থ্রম্বিনেরই নিষ্ক্রিয় দশার নাম কি হবে, প্রোথ্রম্বিন। থ্রম্বিনটাই তো আগে প্রথমবিন অবস্থায় ছিল। এই কথাটা কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখবো। এই রকম শব্দ কিন্তু বায়োলজিতে আরও অনেক জায়গায় রয়েছে। তোমরা একটু মনে করো তো, আমাদের শরীরের মধ্যে যখন আমরা পাকস্থলী পড়ছিলাম পরিপাক ও শোষণ অধ্যায়ে, তখন আমরা পড়েছিলাম কিন্তু রেনিন এবং প্রো রেনিন নামের দুইটা এনজাইমের অবস্থা সম্পর্কে। প্রো রেনিন একটা নিষ্ক্রিয় দশা ছিল, আর রেনিন হচ্ছে একটা সক্রিয় দশা ছিল। একইভাবে প্রোথ্রম্বিন একটা নিষ্ক্রিয় দশা এবং থ্রম্বিন হচ্ছে একটা সক্রিয় দশা, মনে রাখো। এখন দেখো এই যে থ্রম্বিন, সেও কিন্তু একটা দারুণ কাজ করবে। থ্রম্বিন এবার পরের বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করবে। দেখো থ্রম্বোপ্লাস্টিন নিচের বিক্রিয়াতে সে প্রভাবক হিসেবে কাজ করেছিল, থ্রম্বিন আবার তার নিচের বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করবে। এখানে অনেক ধাপে ধাপে বিক্রিয়া হয়। এই থ্রম্বিন আবার কার উপরে কাজ করবে একটু লক্ষ্য করো, নাম হলো ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন নামক একটা নিষ্ক্রিয় পদার্থ যেটা রক্তের মধ্যে থাকে, তার উপরে কাজ করে। থ্রম্বিন এই ফাইব্রিনোজেনটাকে সক্রিয় করে ফেলে। থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেনকে সক্রিয় করে ফেলে। ফাইব্রিনোজেনকে সক্রিয় করলে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে ফাইব্রিন। ফাইব্রিন হচ্ছে একটা প্রোটিনের নাম, একটা তন্তুময় প্রোটিনের নাম। তো যাই হোক, আমরা মনে রাখবো থ্রম্বিন কি করলো, ফাইব্রিনোজেনকে সক্রিয় করে ফাইব্রিনে পরিণত করলো। এখানেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করা এটা কার কাজ, এটা হলো থ্রম্বিন নামক পদার্থটার কাজ। অনেক কনফিউশন লাগছে তোমার মনে হয়, আমি বুঝতে পারছি, তারপরে কিছু করার নেই, একটু তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবং সহজ শব্দগুলো যদি তুমি একটু বোঝো, খুব কঠিন কোনো শব্দ না। দেখো ফাইব্রিনোজেন এবং ফাইব্রিনের মধ্যে কে সক্রিয় এবং কে নিষ্ক্রিয় এই সংক্রান্ত এমসিকিউ আসতে পারে। খুবই সহজ ব্যাপার, দেখো ফাইব্রিনো শব্দের মানে হচ্ছে আসলে ফাইব্রিন, আর জেন মানে হলো তৈরি, সৃষ্টি বা তৈরি। ফাইব্রিন মানে হচ্ছে ফাইব্রিন, এটা তো তেমন কোনো অর্থ নাই। তাহলে যে ফাইব্রিন সৃষ্টি করতে পারে তাকে কিন্তু বলা হয় ফাইব্রিনোজেন। ফাইব্রিন সৃষ্টি করতে পারে যে, তাকে বলা হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে ফাইব্রিন হচ্ছে একটা সক্রিয় দশা এবং তার নিষ্ক্রিয় দশাটার নামই হচ্ছে ফাইব্রিনোজেন। তো তোমরা দেখো এখন ফাইব্রিন পাওয়া গেল। ফাইব্রিনটা এখন সিঙ্গেল আছে, এটাকে বলা হয় ফাইব্রিনের মনোমার। ফাইব্রিনের মনোমার। ফাইব্রিন একটা সুতা, সিঙ্গেল আছে, এই অবস্থাটাকে বলছি আমরা তাহলে ফাইব্রিনের মনোমার। কিছুক্ষণের মধ্যেই ফাইব্রিনটা আবার কি করে, পলিমার গঠন করে। ফাইব্রিন কি করে এবার, পলিমার গঠন করে। ফাইব্রিন নামের সুতাগুলা এবার পেঁচিয়ে পেঁচিয়ে তাহলে কি গঠন করবে বলো, ফাইব্রিন পলিমারটা অনেকটা জালের মতো দেখতে হবে, এরকম হবে, জাল গঠন হয়ে গেল। এখন দেখো এই জায়গাতে তাহলে জাল তৈরি হবে, বুঝছো? এই ফাইব্রিনের জাল গঠন হয়ে গেল। কিন্তু ফাইব্রিনের জালটা এখন কি করবে, এই অণুচক্রিকাগুলোকে আরও শক্তিশালীভাবে আটকে ফেলবে। মানে এই প্লেটলেট প্লাগ তো আগেই গঠন হয়েছিল, প্লেটলেট প্লাগটাকে এখন এই জালটা বেশি শক্ত করে আটকে ফেলবে, প্লেটলেট প্লাগটা বেশি শক্ত হবে। এছাড়াও দেখা যাবে এই জালের মধ্যে এসে লোহিত রক্তকণিকাগুলো আটকা পড়ে যাবে।
জাল যেহেতু লোহিত রক্তকণিকায় জালকে ভেদ করতে পারে না, লোহিত রক্তকণিকাগুলো আটকা পড়ে যাবে, শ্বেত রক্তকণিকাগুলো এসে জালের মধ্যে আটকা পড়ে যাবে। দেখা যাবে সব রকম রক্তকণিকা যখন জালের মধ্যে আটকা পড়ে গেছে, তখন এই জায়গা দিয়ে আর রক্তপাত হবে না। তার মানে বুঝতে পারছো, এখানে কিন্তু একটা ক্লট তৈরি হয়ে গেল, এবং এই ক্লটটা কিন্তু খুব শক্তিশালী হলো, কারণ ফাইব্রিন জাল দিয়ে এটা আটকানো হয়েছে। এখন তোমরাই বলো তো, আমরা জাল দিয়ে যখন পুকুরে মাছ ধরি, জাল টানার সময় দেখা যায় জাল ভেদ করে পানিগুলো বেরিয়ে যেতে পারে, কিন্তু জাল ভেদ করে মাছ বেরিয়ে যেতে পারে না। সেম ঘটনা এখানেও ঘটে। রক্ত কণিকাগুলো সবাই এসে জালের মধ্যে আটকা পড়ে যায়, এই জন্য ক্লট গঠন হয়। কিন্তু রক্তের মধ্যে যে রসটা আছে, রক্তের মধ্যে থেকে যে রসটা আছে, সেটা কিন্তু এই জাল ভেদ করে বেরিয়ে আসতে পারে। এজন্য তোমরা লক্ষ্য করে দেখবে, আমাদের ক্ষত স্থানে যখন ব্লাড ক্লট হয়, যখন রক্ত জমাট বেঁধে যায়, রক্তপাত বন্ধ হয়, কিন্তু ওই ক্ষত স্থান থেকে অল্প একটু করে হলুদ রঙের তরল পদার্থ বেরিয়ে আসে। ওই হলুদ রঙের তরল পদার্থগুলোকেই কিন্তু বলা হয় রক্তরস। আমরা আগেই পড়েছি আমাদের রক্তরস হলুদ। আমাদের তাহলে ক্লট হলে ক্লট থেকে হলুদ রঙের রক্তরসটা বেরিয়ে আসে। তবে স্পেসিফিকভাবে এই হলুদ রঙের রক্তরস যেগুলো ক্ষতস্থান থেকে বেরিয়ে আসে, ক্লট থেকে বেরিয়ে আসে, এদেরকে রক্তরস বলা হয় বাংলায়, কিন্তু ইংরেজিতে প্লাজমা না বলে, দেখো রক্তরসের ইংরেজিতে প্লাজমা, ইংরেজিতে প্লাজমা না বলে বলা হয় সিরাম। তার মানে ক্ষতস্থান থেকে বা ব্লাড ক্লট থেকে যে রক্তরসটা বেরিয়ে আসবে তাকে কিন্তু আমরা রক্তরস বাংলায় বলছি, কিন্তু ইংরেজিতে বলি কি সিরাম। তার মানে এই রক্তরসগুলা, যে রক্তরসগুলো ক্লট থেকে বেরিয়ে আসে, তাদেরকে রক্তরস বলি আমরা বাংলায়, ইংরেজিতে বললে আমরা বলি হচ্ছে সিরাম। এই কথাটা তোমরা একটু মনে রেখো। আমরা আবার ভালো করে একটু জেনে নিই। আমাদের নর্মাল যে রক্তরস, রক্তের যে রক্তরস, তাকে কিন্তু বলা হয় প্লাজমা, কিন্তু ক্ষতস্থান থেকে যে রক্তরসটা বেরিয়ে আসে তাকে কিন্তু আমরা বলছি সিরাম। প্লাজমা এবং সিরামের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, তোমাদের একটু বলি আমি। হ্যাঁ, আমাদের নর্মাল রক্তরস, যাকে আমরা বলছি হচ্ছে প্লাজমা, নর্মাল রক্তরসকে আমরা বলছি প্লাজমা, এবং ক্ষতস্থান থেকে যে রক্তরসটা বেরিয়ে আসে তাকে কিন্তু আমরা বলছি সিরাম। পার্থক্যটা হচ্ছে নর্মাল রক্তরসের মধ্যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে। নর্মাল রক্তরসের মধ্যে রক্ত জমাট বাঁধার যে 13টা উপাদান সবাই ঠিকমতো থাকে, কিন্তু সিরামের মধ্যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর নাই। সিরাম তো অলরেডি ব্লাড ক্লটিং ফ্যাক্টর তৈরি হওয়ার পর আমাদের দেহ থেকে বেরিয়ে এসছে, এই জায়গাতে সবগুলো রক্ত জমাট বাঁধার উপাদান ব্যবহার হয়ে যায়। ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সিরামের মধ্যে থাকে না, রক্তরসের মধ্যে থাকে। তাহলে যেহেতু ক্লট বানাতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরগুলো ব্যবহার হয়েছে, এই জন্য সিরামের মধ্যে কিন্তু আমরা ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো পাবো না। এটাই হচ্ছে রক্তরস এবং রক্তরস, সিরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য। আমরা রক্ত জমাট বাঁধার কৌশল সম্পর্কে জেনেছি এবং রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত পড়েছি। আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, তার ব্যাখ্যাটা আমাদের জেনে নিতে হবে। কোথাও কেটে গেলে সেই জায়গা থেকে রক্তপাত শুরু হয়, এবং রক্তপাত হওয়া স্থানে বা ক্ষত স্থানে একটা ছোট্ট ব্লাড ক্লট তৈরি হয়। এই ব্লাড ক্লটটা দেখা যায় কয়েকদিন পরে শুকায় সেই জায়গা থেকে খুলে যায়, তারপর দেখা যায় যে আমাদের চামড়া আবার স্বাভাবিক হয়েছে। এই ঘটনাটা কিভাবে ঘটে সেটাই আমরা জানবো। দেখো, এই যে ব্লাড ক্লটটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্লাড ক্লট কিন্তু স্থায়ী কোনো বিষয় না। ব্লাড ক্লটটা অস্থায়ী সময়ের জন্য তৈরি হয়, তারপরে রক্তনালীটা আবার পুনর্নির্মাণ হয়ে গেলে ব্লাড ক্লটটাকে খুলে ফেলা হয়। এই ব্লাড ক্লটটা খুলে ফেলতে যে এনজাইমটা কাজ করে তার নাম শুধু আমরা মনে রাখবো। ব্লাড ক্লট খুলে ফেলা হচ্ছে প্লাজমিন নামক একটা এনজাইমের কাজ। প্লাজমিন এনজাইম এই ফাইব্রিনকে অপসারণ করে। ফাইব্রিনই তো ব্লাড ক্লট বানিয়েছিল, তাই প্লাজমিন এনজাইম ফাইব্রিন অপসারণ করে, ফাইব্রিন অপসারণ করে। এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে কি হলো, এতক্ষণ ধরে আমরা রক্ত জমাট বাঁধার কৌশল পড়লাম, রক্ত জমাট বাঁধতে কোন কোন উপাদানগুলো লাগবে সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং রক্ত জমাট বাঁধার পরেও যে একটা ছোট্ট চামড়া যেটা খুলে যায় তার কারণটাও কিন্তু আমরা বুঝছি। শুধু এই তথ্যটা মনে রাখলেই হবে, প্লাজমিন এনজাইম ব্লাড ক্লট খুলে ফেলে পরে যখন আমাদের রক্তনালীটা পুনর্নির্মাণ হয়।